সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যাচ্ছি ভরবেগের সংরক্ষণশীল সূত্রের প্রয়োগ যে ক্লাসগুলো নিব বলছিলাম তার দ্বিতীয় ক্লাসে। তো প্রয়োগ প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের তিন ধরনের সূত্রটা ফেলতে হয়। তো সূত্র যদি তিন ধরনের ফেলতে হয়, আমরা এটার প্রথম সেটা হচ্ছে যে আমাদের প্রধান যে সূত্রটা আছে সেটার প্রতিপাদন এবং ওই নিয়মের যে অঙ্কগুলো আছে সেটা আমরা গতদিন শেষ করছিলাম। আজকে আমরা যাব হচ্ছে যে তিনটা নিয়ম থেকে ফেলতে হয় তার 2 নাম্বার এবং 3 নাম্বার ক্ষেত্রে। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। দেখো, আমাদের তিনটা সংঘর্ষের নিয়মের ক্ষেত্রে আমরা এরকম ভাগ করছিলাম। চলো, প্রথম এটা আগের দিন ওকে হয়ে গেছিল। আজকে হচ্ছে 2 নাম্বার থেকে। প্রথম কথা হচ্ছে 2 নাম্বার যে সূত্রটা সেটা কি? সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান সমান v ইন্টু m1 প্লাস m2। এবং এটা বলাই আছে যে সংঘর্ষের পর যদি একই বেগে চলতে থাকে তাহলে আমরা এই সূত্রটা ফেলবো। তাহলে সংঘর্ষের পর যদি একই বেগে চলতে থাকে এই সূত্রটা ফেলবো। এবং এটা কেন ফেলবো, এটা কোথা থেকে আসলো, এইখান থেকে আমরা গাণিতিক সমস্যার দিকে আগাবো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে হচ্ছে এই সূত্রটা কেন আসবো এটা নিয়ে একটু কথা বলি। ধরেন সংঘর্ষের পরে একই বেগে কি হইতে পারে, দেখছেন এটা বাধা দেওয়ার ছিল দিক থেকে বিপরীত দিক থেকে, যখন একজন আরেকজনের সাথে সংঘর্ষ ঘটছে একদিকে চলে যেতেছে এবং দুইজন কিন্তু একই বেগে একদিকে যাচ্ছে। দুইজন আসছে, আসার পর তাদের ভিতরে সংঘর্ষ হওয়ার পর একসাথে যেতেছে। তার মানে এইটুকু দেখা আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের যে সূত্রটা ছিল m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, এটার যে ফর্মুলাটা ছিল এইখানে আমাদের এই যে দুইজনই তো ছিল সংঘর্ষের পরের যে বেগটা সেটা। তো সংঘর্ষের পরের ক্ষেত্রে তো আমাদের এই দুজনের মান তো আর আলাদা থাকতেছে না। এই দুইটার মান কি আলাদা থাকতেছে না। তাহলে আমরা এটার ক্ষেত্রে খুব সহজে একটা কথা বলতে পারি যে এইখানে v1 এবং v2 প্রতীক দিয়ে আলাদাভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই। কারণ এইখানে v1 এবং v2 জায়গায় একই বেগে দেখলাম সংঘর্ষের পরে একদিকে চলে যাচ্ছে, হোক এইদিকে হোক এইদিকে। তো এটার ক্ষেত্রে যেহেতু একদিকে চলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এটার ভিতরে আমরা যখন লিখব দুইটাকে আমরা একই প্রতীক দিয়ে প্রকাশ করলে আমরা কমন নিয়ে এটা ফেলাই দিতে পারি। এটাই আমি বলছিলাম যে সংঘর্ষের পরে যদি একই বেগে থাকে তাহলে এই সূত্রটা দিব। তাহলে কেন দিব এই সূত্রটা, এই বিষয়টা মনে হয় বোঝা গেছে। তো এই বিষয়টা যদি বোঝা যায় তাহলে চলো আমরা গাণিতিকের ভিতরে প্রবেশ করি। তার আগে একটা ছোট কথা বলি। এখানে তোমরা একটু আগে যে ঘটনাগুলো দেখলা প্রত্যেকটাতে একটু খেয়াল করছো দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। তো সবসময় যে বিপরীত দিক থেকে আসবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে অনেক সময় এরকম হইতে পারে যে দুইটা বস্তু গেছিল, দুইটা এরকম একই দিকে যাচ্ছিল, এ যায় এর সাথে সংঘর্ষ করার পর দুইজন এরকম একসাথে সামনের দিকে যাওয়া শুরু করছে, এটাও ঘটতে পারতো। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে যখন বোর্ড কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা ঘটনারই একটা একটা করে উদাহরণ দিয়া বুঝাই দিব এবং সেই উদাহরণের গুলা তোমাদের যে উদাহরণ দিলাম এরপরে কোনগুলো ওই সেম নিয়মের আসছে আমি ওটা রেফারেন্স দিয়ে দিব। আমি 23 থেকে 25 পর্যন্ত 3 বোর্ডের মাত্র দিছি, তাহলে তোমরা এটাও বুঝতে পারবা যে কোন গাণিতিক সমস্যাগুলো আসে বেশি। চলো, তো দেখো এখানে একই বেগে থাকলে এটা আমি যা বললাম সেটা এখানে তোমাদের আলাদা করে জাস্ট লিখে দিছি। যদি কারো প্রয়োজন মনে হয় এখান থেকে একটু ক্লিন ভাবে জাস্ট বুঝে নিতে পারো। ঠিক আছে, তো চলো এইটা থেকে একটা প্রশ্নে যাই। দেখো এই যে দুইজন যাচ্ছে, একজন এইদিকে যাচ্ছে একজন এইদিকে যাচ্ছে। দেখো আমি যেটা বললাম যে সবসময় বিপরীত দিক থেকে আসে এমন কোনো কথা নাই, এটা কিন্তু একই দিক থেকে যাচ্ছিল। তো একই দিক থেকে যদি যায় তাহলে আমাদের চিহ্ন নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। সূত্র তো সংঘর্ষের পরে একই বেগে যদি প্রশ্নে বলে তাহলে তো ওইটাই ফেলবো। আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে একটু চিহ্নের কথা আছে, ওইটা আমি পরে বলতেছি। তো চলো দেখি, বলছে দেখো সংঘর্ষের পরে একই বেগে চলমান থাকলে এদের মিলিত বেগ কত। তার মানে এখানে দেখো বলে দিছে একই বেগে চলমান থাকলে, যেহেতু একই বেগে চলমান থাকলে এই কথাটার উল্লেখ এখানে আছে, তাহলে আমরা নিশ্চিত এখানে সূত্র ফেলবো হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান সমান v m1 প্লাস m2। তো এইটুকু আমরা স্বাভাবিক সূত্র এটা দিলাম। এখন আমি যে কথাটা বললাম চিহ্ন নিয়ে, দেখো এখানে দুইজন তোমরা দেখো তো সংঘর্ষের আগে একই দিকে যাচ্ছে না। যদি সংঘর্ষের আগে একই দিকে যায় তাহলে তোমার চিহ্ন নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি কি করবা, তুমি জাস্ট দুইটাকেই একই ধনাত্মক চিহ্ন দিয়ে শেষ করে ফেলবা। কিন্তু যদি এরকম হয় দুইটা বিপরীত দিক থেকে আসে, তাহলে আমরা গতি অধ্যায়ের যখন বেগ বিষয়টা ক্লিয়ার করছিলাম তখন ওইখানে বলা ছিল তো বেগ একটা ভেক্টর রাশি। তো এইখানে বিপরীত দিক যদি থাকে তাহলে একটাকে যদি আমি ধনাত্মক হিসেবে গণ্য করি আরেকটাকে আমার অবশ্যই অবশ্যই ঋণাত্মক হিসেবে গণ্য করতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে রহিম দক্ষিণ দিকে 5 ms ইনভার্স 1 বেগ নিয়ে যাচ্ছিল, আর
করিম উত্তর দিকে যাচ্ছিল 5 বেগে, তাহলে আমি বললাম দুই জায়গায় 5, কিন্তু একটা জিনিস কি, আমি যখন মান ইউজ করব তখন যদি রহিমের বেগটাকে আমি ধনাত্মক ধরি, আমার করিমের বেগটাকে ঋণাত্মক ধরতে বাধ্য, কারণ ওই মান দিকে যাতে আমি বুঝতে পারি সেটা বিপরীত দিকে আছে। আশা করি বুঝতে পারছো। সামনের অঙ্কের ক্ষেত্রে আমরা আরেকটু পরিষ্কার করে নিব এটা। তো দেখো এখানে বলছে মিলিত বেগ, তার মানে ভি এর মান চাইছে আমাদের। তো ভি ইকুয়ালস টু আমাদের m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবারে চলেন এখানে আমরা সেই ডাটাগুলো ইউজ করে ফেলি। তো আমরা বলছিলাম এটার সবকিছুকে 1 ধরলাম, এটার সবকিছুকে 2 ধরলাম, তাহলে এটার যে ভর হবে এটাকে ধরলাম m1, এটার সংঘর্ষের আগের বেগ ধরলাম u1, এটার ভরটাকে ধরলাম m2, আর এটার বেগটাকে ধরলাম u2। এবারে আমাদের এখানে সেই মানগুলা বসাই দিব। যেমন লিখলাম 200 ইন্টু এটার বেগ ছিল 40 দিলাম, তারপরে প্লাস m2 এর ভ্যালু ছিল 150 ইন্টু এটা ছিল 12। তো এখানে নিচে এদের ভরগুলো আমি যোগ করে দিলাম, এটা কিচ্ছু না, এটা হচ্ছে ওই যে এখানে জাস্ট আমি মানগুলা বসাইলাম। এখানে দিয়ে এই মানগুলা যে লিখবা আমি এটা লিখতেছি না, কারণ আমার ক্লাসটা হচ্ছে আমি বলছি সবচেয়ে অল্প সময় যাতে তুমি একটু রিভিশনটা দিতে পারো, যে কোনটার ক্ষেত্রে কোনটা দিব। সবগুলো অঙ্ক বারবার করে যদি দেখতে যাও তাহলে অনেকটা সময় লাগে, তুমি খুব অল্প সময় একটু দেখে রিভিশন দিতে পারবা। আর আমি দরকার হলে এটার প্রত্যেকটা নিয়ম থেকে আমি এখানে এই ভিডিওর নিচে দরকার হলে পিডিএফটা দিয়ে দিব, প্রত্যেক নিয়ম থেকে একটা করে করার জন্য জায়গা রাখা আছে, এবং ওই নিয়ম থেকে 2-3টা প্রশ্ন বানানো আছে, ওটা তুমি নিজে নিজে করবা। আর ওইগুলো যখন ওকে হয়ে যাবে তারপরে তুমি নিচে দেখো ওইখানে রেফারেন্স দিয়ে দিছি, ঠিক আছে, ওই রেফারেন্স গুলো করবা, তার মানে সব নিয়মের গুলাই তোমার হয়ে গেল। যখন তুমি খাতাটা রিভিশন দিবা ওই যে ওই নিয়মের একটা তুমি ওইখানে গ্যাপ রাখা, ওইখানে যে করলা ওটা রিভিশন দিলে বুঝবে এগুলো হচ্ছে একই নিয়ম, সবগুলোর জায়গায় ওই একটা দিলে তোমার রিভিশনটা হয়ে গেল। চলো সামনের দিকে আগাই। তো এটার ক্ষেত্রে ছিল হচ্ছে এরকম, দেখো আমি আরেকবার একটু নোট করতেছি, এটার যেটা সংঘর্ষ একই বেগে, এর জন্য দিছি হচ্ছে এই সূত্র, একই দিকে থাকার কারণে আমাদের বেগের চিহ্ন নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করছি না। এবারে চলেন যাই দেখি এর পরের প্রশ্নে কি দেওয়া যায়। চলেন, এই যে দেখেন এইখানে ও যাচ্ছে এইদিকে, এটার ধরেন আমি সবকিছু 1 ধরলাম, এটা 2 ধরলাম, বা এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি কত ধরলাম, বি ধরলাম। দেখো এখানে বলে দিছে ও এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, তাহলে বলছে সংঘর্ষের পর তারা একই বেগে চলতে থাকবে, তাহলে আমরা নিশ্চিত সূত্র দিব m1 u1 প্লাস m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস m2। তো এটা হচ্ছে আমাদের ঘটনা, সূত্র দিব। এখানে আমি বলছিলাম যে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে কিছু কথা আছে। আগে আসি, সবসময় কি বিপরীত দিক থেকে আসবে এরকম বলে দিবে না স্যার। ধরেন এখানে একটা চিহ্ন দিয়ে বসে, এখানে কিন্তু বাংলার ব্যাখ্যার ভিতরে বলে নাই বিপরীত দিক থেকে, এরকম চিহ্ন না দেওয়া থাকলে বলতে পারতো যে এবি বিপরীত দিক থেকে আসছে, এরকম বাংলায় নিচে ব্যাখ্যায় বলে দিবে। অথবা বলে দিবে এ আসছে উত্তর দিক থেকে, বি আসছে দক্ষিণ দিক থেকে, তাহলে এটাও তো বিপরীত দিকই প্রকাশ করতেছে। মানে সহজ ভাষায় বিপরীত দিক থেকে হলে তারা তোমাকে কোনো না কোনো ক্লু দিয়েই দিবে। তো এটা নিয়ে আমাদের এত ভয়ের কিছু নাই যে বিপরীত দিকে আসছে না একই দিকে আসছে, এটা মান দেখে করবো। শুধুমাত্র যখন এখানে বসাবো তখন একটু সাবধানে বসাবো। দেখেন এটা যদি বিপরীত দিক থেকে থাকে তাহলে এখানে যখন আমরা এখানে দিয়ে মান লিখবো, এটাকে যদি তুমি ধনাত্মক ধরো তাহলে এটাকে কিন্তু তোমার ঋণাত্মক ধরতে বাধ্য, কারণ আমাদের মান দেখেও বুঝতে হবে যে এটা আসলে ওটার বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে চলো আমাদের যদি এখানে ধরলাম আমরা u1টাকে ধরলাম ধনাত্মক, আর একে কি ধরলাম ঋণাত্মক, তাহলে আমাদের এর চাইছেটা কি, বস্তুর মিলিত বস্তুর বেগ কত, তার মানে আবার দেখো আমার এই v এর মানটাই চাইছে। তো চলো দেখি এখানে v ইকুয়ালস টু দিলাম m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। চলেন আমরা এখানে সেই মানগুলা ব্যবহার করি। দেখেন এটার ক্ষেত্রে মানটা হচ্ছে এইটা, আর এটার হচ্ছে এটা, তাহলে m1 এর মান হচ্ছে 950 ইন্টু এটার বেগ ছিল হচ্ছে 13.888। এখানে একটা কথা বলে দেই, এটার মানটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল। আমাদের ক্যালকুলেশন অ্যাভয়েড করতেছি, অনেকগুলো লিখা অ্যাভয়েড করতেছি, শুধুমাত্র ক্লাসের টাইমটা কমানোর জন্য, যাতে রিভিশনটা সহজে দিতে পারো এবং ম্যাথমেটিক্সটা শুধু করতে পারো এটার জন্য। তো তোমার এখানে কিন্তু এটাকে তোমার কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স ওয়ানে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা আগে এখানে দিলাম এইটা প্লাস m2 এর মান ছিল কত, m2 এর মান ছিল হচ্ছে 750 ইন্টু এটা হচ্ছে আমাদের বেগ ছিল 18.055 এরকম একটা কিছু। এখন হচ্ছে কথাটা, তাহলে দেখেন আমি বলছিলাম যে এটা বিপরীত দিক থেকে, তাহলে যেহেতু বিপরীত দিক থেকে তাহলে এটার আগে আমি অবশ্যই কি দিব, মাইনাস দিব, আর নিচে দুইজনের ভরের যোগফলের সমষ্টি দিয়ে দিব। এখন দেখেন এটার ক্ষেত্রে যেটা আমাদের রেজাল্ট আসবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন, এটার উপরে
এই প্রশ্নের উত্তরটা আপনি করবেন। এইখানে আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারে, সেটা হচ্ছে দেখেন তো সংঘর্ষ হলো, এখানে তো আমরা মান দিয়ে বুঝতেই পারবো সংঘর্ষ হলো, এটার ভিতরে কিন্তু ঘটনা দুই রকম করতে পারে। একটা হচ্ছে সংঘর্ষের পথে একই দিকে যাবে বা বেগ একই থাকবে, কিন্তু কোন দিকে যাবে। দেখেন এটা যখন দুইটা সংঘর্ষ করছে ও কিন্তু এই দিকে চলে আসছে, তো এটা তো এরকমও হইতে পারতো যে স্যার সংঘর্ষের পরে ওই দিক না গিয়ে দেখেন এদিকে সংঘর্ষ করছে, ঘটার পরে এই দিকে চলে গেছে। তাহলে আমাদের এখানে আরেকটা প্রশ্ন দিতে পারতো না যে স্যার সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ কত হবে এবং কোন দিকে থাকবে, এই জিনিসটাও তো এখানে চাইতে পারতো। তো তখন কি করবেন আপনারা, তখন কোন দিক এটা নির্ণয় করবেন হচ্ছে এই যে এইটা দিয়া। আমি এটার ক্ষেত্রে ক্যালকুলেটর দেখে হিসাব করলাম না, আমি দুইটা ক্ষেত্রে বলি, যদি প্লাস হয় তাহলে কোন দিকে হবে, মাইনাস হলে কোন দিকে হবে এবং কোন জায়গায় ভুল করে এটা সহ আমি বলতেছি। সেটা হচ্ছে ধরেন আপনার মানটা প্লাসের আসলো, যদি প্লাসের হয় তুমি কোনটাকে প্লাস দিছিলা, তুমি প্লাস দিছিলা হচ্ছে এই যে এই দিকটাকে, তাহলে তুমি বলতে পারো যে সংঘর্ষের বিষয়টা এরকম হয়েছে, দুইটা দুই দিক থেকে আসতেছিল, এটাকে পরে এই দিকে চলে আসে কারণ উত্তরটা আসছে প্লাসের। এখন আরেকটা জিনিস, যদি এটার উত্তর মাইনাসের আসতো তাহলে কি বুঝতাম, সংঘর্ষের পরে এই দিকটাকে আমরা কিন্তু মাইনাস ধরছিলাম, তো এটার পরে এই দিকে চলে আসছে, এটাই তো আমাদের হইতো, তাই না? এখন এটার ক্ষেত্রে দিক নিয়ে আমি বলছি যে কোন কোন জায়গায় একটু ভুল করো, এটা সহ আমি বলে দিব। সেটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে আছে এটাতে ভুল করো, এটার ভুল কেন করে আমি ওইটা বলতেছি, পরে বলতেছি ভুলটাকে সম্পূর্ণ কিভাবে অ্যাভয়েড করবা। ভুল করা হচ্ছে এইভাবে, এটা আসলে ভুল করাটা খুব স্বাভাবিক, দিক নিয়ে একটা একটা এখানে আসলে কনফিউশন অনেকে তৈরি হয়। সেটা হচ্ছে ওর দিক, তাহলে ধরলাম এ এর দিক, কারণ এ এর দিক বলতে তুমি আসলে কোনটা বুঝবা। অনেকে বলে যে এ এর দিক বলতে বুঝে মনে হয় দুইটা সংঘর্ষ করছে, এ তো এই দিকে আছে তাহলে মনে হয় এই দিক বুঝাইতেছে, এইটা একটা বুঝায়। আবার অনেকে বলে এ তো এই দিকে যাচ্ছে তাহলে মনে হয় এই দিকে বুঝাচ্ছে। আসলে কে কোথায় অবস্থান করতেছে ওটা অনুসারে আমাদের দিক বলে, কিন্তু আমরা ওইদিকে যাবই না, আমরা থেকে কথাটা ব্যবহার করলেই আমাদের এইখানে আর কোনো ঝামেলায় থাকতেছে না। কিরকম থেকে কথাটা ব্যবহার করলে, ধরেন মান আসছে প্লাস, তো উত্তর যদি প্লাসের হয় তার মানে এই দিকটাতে সে গেছে, তাহলে তুমি শুধু একটা জিনিস না বলে দুইটা বলে দাও যে কি এ থেকে বি এর দিকে, তাহলে দেখো দিক নিয়ে আর কোনো ঝামেলাই নাই। ধরো প্লাসের আসছিল, যাই মান আসছে, যে প্লাসে যদি 20 আসে 30 আসে, বলবো এ থেকে বি এর দিকে সংঘর্ষে পরে এত বেগে যাচ্ছে। আর যদি মাইনাসের আসে তাহলে বলবো বি থেকে এ এর দিকে এত বেগে যাচ্ছে। তাহলে ওই যে যে কে কোন পাশে আছে এবং দিক, এটার ঝামেলাটা আর থাকতেছে না। তাহলে আমরা এইখান থেকে সাবধানতা কি কি আমি আর একবার বলে দিতেছি। সেটা হচ্ছে সূত্র তো এটা, এটা তো এক কথায় বুঝে যাবে, সংঘর্ষ করে একই বেগে থাকবে বলা থাকবে। এখন তোমার যেটা মাথায় রাখতে হবে, স্যার চিহ্নটা কি বিপরীত দিক থেকে দাও নাকি দিকটা কি বিপরীত দিক থেকে না একই দিক থেকে, এই বিষয়টা মাথায় রাখবা, এটা বুঝে এখানে চিহ্ন দিবা। আর এটার কোন দিক দর্শন এটার ভিত্তিতে এখানে বলবা অমুক থেকে অমুকের দিকে, ঠিক আছে? যদি ট্রাক আর গাড়ি থাকে ট্রাক থেকে গাড়ির দিকে, বা গাড়ি থেকে ট্রাকের দিকে, যেটা হয় ওটা অনুসারে দিবা। এটাতে একটু কথাটা অ্যাড করলে তোমার ভিতরে আর কোনো ঝামেলা থাকতেছে না। তাহলে চলেন, এটাও তো আমরা বুঝলাম। তো স্যার এটা যদি বুঝে ফেলি, চলেন দেখি এখানে আর কি কি থাকতে পারে এরকম প্রশ্ন। দেখেন, আর এখানে প্রশ্ন ভিতরে যদি বলি, আমি বললাম যে কয়েকটা বোর্ডে আমি বলছিলাম, দেখেন এই সেম নিয়মের অঙ্কগুলা এই কয়েকটা বোর্ডে আছে। আপনারা যদি চান একটু কষ্ট করে এখানে পজ দিয়ে এগুলো একটু করে ফেলেন, ঠিক আছে স্যার? এবারে চলেন তার সামনে থেকে আগে। তো এটা গেল আমার 2 নাম্বার, সংঘর্ষের পর একই বেগে থাকলে। এবার আসি 3 নাম্বার পয়েন্ট, যেটা 3 নাম্বার পয়েন্ট কি, এটা আপনি একটু চিন্তা করেন। ধরেন দুইটা গাড়ি আসতে আসতে সংঘর্ষ হয়েছে, এরপরে আর কিচ্ছু বলা নাই, সংঘর্ষের পরে যে কারো বেগও দেওয়া নাই, কিচ্ছু বলা নাই। দেখেন এখানে যে সূত্রটা ব্যবহার করব, এটা বলা হয় যে যদি একমাত্রিক এবং স্থিতিস্থাপক বস্তু হয় তাহলে এই সূত্রটা পড়বে। এখন যেহেতু আমরা বলতেছি আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো হচ্ছে অঙ্ক দেখে সূত্রটা মিলানোর, তো স্থিতিস্থাপক যেটা বা একমাত্রিক, এটা নিয়ে কথা বলতে গেলে একটু বড় হয়ে যায়। আচ্ছা তবু একটু কথা বলি। স্থিতিস্থাপক হচ্ছে আপনি ধরে নেবেন যখন দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষে কোন রূপ শক্তি বাইরে আর কোনো ক্ষেত্রে অপচয় হবে না। কিরকম অপচয় হবে না, ধরেন আপনার একটা গাড়ি এসে ধাপ করে পিছন দিক দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলো, দুইটা গাড়ি, আপনার না তো ধরলাম দুইটা গাড়ি এসে করলো, তো ওইখানে কিন্তু শব্দ উৎপন্ন হয়। তাহলে এই শক্তিটা কই থেকে আসে? এটা তো অবশ্যই সংঘর্ষ থেকে আসে। তারপরে ধরেন গাড়ির একটা পার্ট দাম করে ডাইবা গেল, তো ওই যে পার্টটা যে ড্যাব খাইলো এটা কই থেকে আসে? এটা তো ওই শক্তি থেকে আসে, গতিতে আসছিল। এরকম যদি না হয়, মানে শক্তির আগে আর পরে যদি দুইটা শক্তি সমান থাকে, এটা আমরা আবার পরের যে ক্লাস আছে ওটাতে আলোচনা করবো। ওই যে বলবে স্থিতিস্থাপক, তখন আচ্ছা এইটুকু জেনে রাখো। আচ্ছা এইটুকু সহজ ভাবে মনে রাখো, সংঘর্ষে পরে কিছু দেওয়া না থাকলে, ধরেন সংঘর্ষে পরে একই বেগে চলছে বা কিছু এরকম কিচ্ছু দেওয়া নাই, তখন আমরা কি করব? তখন আমরা সংঘর্ষে পরে কিছু দেওয়া না থাকলে বা স্থিতিস্থাপক একমাত্রিক হলে এই দুইটা সূত্র আমরা মুখস্থ করবো। এখন এই দুইটা সূত্র কোথা থেকে আসছে? এর আগেরটা না হয় বুঝলাম ভি কমন ছিল, ওটা দিয়া
মানে সহজে একটা দ্বিতীয় সূত্রটা আইসা করছে। এইটা কিভাবে আসছে দেখেন, আমি শুরুতেই বলছি আমাদের ক্লাসের টাইমটা অনেক কম করব এবং এই টাইমে শুধু অঙ্ক করাটা দেখাবো। এটা কিভাবে আসছে এটার ব্যাখ্যা আবার আমি মাত্র 8 মিনিটের একটা ক্লাস দিছি, ওইটার ভিতরে সুন্দর করে আমি শুধু এইটা নিয়ে আলোচনা করছি যে ওই সূত্র থেকে এই সূত্র কিভাবে আসছে, এটাও কিন্তু ওই আগের সূত্রগুলা থেকেই আসছে। তো এর জন্য আমি আর আজকে এটা নিয়ে কথা বলতেছি না, আজকে শুধুমাত্র আমরা বললাম সংঘর্ষের পরে কিছু দেওয়া না থাকলে এরকম, তার মানে সংঘর্ষের পরে কিছু দেওয়া না থাকলে দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে। ধরেন প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে যদি থাকে তাহলে এটা দিবেন, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করলে এটা দিবেন। আমাদের সেপারেট সূত্র ব্যবহার করতে হবে। তারপরে চলেন আমরা আগাই, এটার কিছু এক্সারসাইজে যাই কিরকম ভাবে প্রশ্নটা থাকে। ধরেন প্রশ্ন ছিল এরকম, দেখেন এটার ভিতরে আমাদের উদ্দীপক দুইটা ছিল। এই যে এখানে দেওয়া হচ্ছে এটা ছিল সংঘর্ষের আগে এই বস্তুর বেগ, এই বস্তুর বেগ। দেখেন সংঘর্ষের পরে কি কারো বেগ দিছে? না। সংঘর্ষের পরে কি একই বেগে চলতেছে এরকম কিছু বুঝাইছে? না। সংঘর্ষের পরে কি আদৌ তারা কিভাবে আছে কিচ্ছু বলা নাই, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন সংঘর্ষের পরে ফ্রি, তাহলে এখান থেকে নিচে দুইজনে আমাদের ভরটা দিয়ে দিছে। তাহলে স্যার এটা কি হলো? সংঘর্ষের পরে আমাদের কিছু বলা নাই। তাহলে আমরা একটু আগে শিখছি যে সংঘর্ষের পরে কিছু বলা না থাকলে দুইজনের জন্য আলাদা আলাদা যে সূত্র আছে সেটা আমরা ফেলায় উত্তরটা মিলাবো। চলেন দেখি আগে প্রশ্নে কি বলছে। দেখেন প্রশ্নে বলছে উদ্দীপকের VA, তার মানে এটা নির্ণয় করতে বলছে। ধরলাম আমরা এটা 1 ধরলাম, তাই না? তো ভিটা যদি আমরা এটা 1 ধরে থাকি তাহলে এটার ক্ষেত্রে সংঘর্ষের পর এর বেগ চাইছে, তার মানে ওই যে সেপারেট দুইটা সূত্র আমরা দুইটা করতে হবে না, তো প্রথমটা করলে চলতেছে। তার মানে এটা যদি 1 ধরি তাহলে আমাদের সূত্র কি করতে হইতেছে? এটা ফেললেই চলতেছে। তো দেখেন এটা যদি আমরা ইউজ করি তাহলে আবার সেম আগের মতো চিন্তা করব, সূত্র না হয় এটা দিয়ে বুঝে ফেললাম কোনটা ফেলবো। এখন বলেন তো সংঘর্ষের ক্ষেত্রে কি বলা আছে যে দুইজন বিপরীত দিক থেকে আসতেছে? দেখেন না, চিহ্ন দুইটা একই দিকে দিছে, তাহলে আমাদের চিহ্ন নিয়ে এখানে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তাহলে চলেন এখান থেকে যদি আমরা ডাটাগুলা ফেলি, U1 দেখেন U1 এর মান ছিল কত? 30। আচ্ছা এটা লিখেই নেই, এটাও U1 আর এটা হচ্ছে U2। আর সংঘর্ষের পরে তো V1 যেটা, এটাই তো আমরা VD করতেছি। তাহলে সূত্র হচ্ছে U1 এর মান হচ্ছে 30 ইনটু M1। M1 এর মান এই যে দেখেন নিচে বলে দিছি, এটার ভর ছিল 50, তার মানে 50 বিয়োগ M2 বল দিয়েছে হচ্ছে 40, দিলাম 40 প্লাস 2 ইনটু M2 U2। তাহলে M2 এর মান ছিল কত? আমাদের B এরটা ছিল 40 ইনটু U2 এর মান কত ছিল আমাদের? U2 এর মান ছিল 20, তাহলে দিলাম এটা 20 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এটা হচ্ছে 50 যোগ, এখন যেটা আসবে সেটা হচ্ছে এখানে উত্তর। এখন যদি বলতো যে সংঘর্ষের পরে AB উভয়টা বের করতে বলতো তাহলে আবার কি লিখতাম আমরা? ওই যে সূত্রটা ছিল V2 সমান সমান এই যে এটার মতো যে সূত্রটা ছিল U2 ইনটু M2 মাইনাস M1 প্লাস 2 ইনটু আমাদের যে সূত্রটা ছিল M1 U1, এটা ফেলাই দিলেই আমাদের পরবর্তীতে মানগুলা দিলে চলে আসতো। তাহলে স্যার যদি কখনো সংঘর্ষে পরে কিছু বলা না থাকে এবং সেটা যদি থাকে হচ্ছে যে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা এই আলাদা সূত্র করব। কিন্তু এখানে একটা কথা আছে, ধরেন এখানে কিছু বলা ছিল না, কিন্তু এনে যদি আমি একটা ছোট্ট কাজ করতাম, এখানে যদি এরকম চিহ্ন এরকম দিয়ে দিতাম মানে সংঘর্ষে পরে চিত্রটার সাথে, তাহলে কিন্তু এটার অর্থ চেঞ্জ হয়ে যেত। এটা আবার কিন্তু একটা বোর্ডে আছে এরকম সংঘর্ষে পরে শুধুমাত্র এদিকে চিহ্ন দেওয়া, তখন কিন্তু আমরা বুঝে নিতাম সংঘর্ষের পরে তারা কি করছে, একই বেগে চলতেছে। তখন আমরা এখান থেকে সূত্র ফেলতাম হচ্ছে এইটা, কারণ এখানে দেখো দুইজনকে একসাথে জোড়া লাগিয়ে দিছে এবং এদিকে চিহ্ন দিয়ে দেখাই দিছে। তাহলে আমার মনে হয় এইটুকু সমস্যা আর তোমাদের হবে না, যে কখন তোমরা সূত্র 2 নাম্বারটা ফেলবা, কখন 3 নাম্বারটা ফেলবা। তো দেখো আজকের এই সংক্ষিপ্ত ক্লাসগুলোতে মোটামুটি আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করছো, এটা দিয়েও কিন্তু এই যে দেখছো কতগুলা বোর্ডে অঙ্ক আসছে। এবং আরেকটা জিনিস এটা হচ্ছে, আমি আবার বলতেছি, এটা বড় গড় ক্ষেত্রে অনেকগুলো লাগে। তো চলেন আজকের এই অল্প সময়ের ভিতরে আমাদের বলা যায় ছোট গড় ক্ষেত্রে 2 আর 3 নাম্বার সূত্রটা আমরা ফেলতে পারবো। এখন আমাদের ময়মনসিংহ বোর্ডের আরেকটা অঙ্ক নিয়ে একটু কথা বলি। দেখেন এটার ক্ষেত্রে সংঘর্ষের পরে কিছু বলছে না এরকমও ঘটছে না, আবার দেখা গেছে একই বেগে চলছে এরকমও বলছে না। তাহলে এটা কিভাবে? দেখেন বলছে এ ও বি দুটি ব্যাস যথাক্রমে দিছে এত, এটা আমার কোনো প্রয়োজনই লাগবে না। এ বি কে ধাক্কা দেওয়ার পরে স্থির হয়ে যায়, তার মানে আমি বলতে পারি এই সাদা বলের একটা বেগ ছিল, তার মানে U1 বলতে কিছু একটা ছিল, কিন্তু ও যখন ধাক্কা দিছে তারপরে V1 সংঘর্ষের পরের বেগটাই তো V, আর V1 কত হয়ে গেছে 0। এবং আগে যে ছিল যে 2 নাম্বার যে বলটা আছে তার আগে ছিল কত? তার আগে ছিল হচ্ছে 0, আর আমাদের ধাক্কা দেওয়ার পর তার V2 এর একটা বল মানে বেগ প্রাপ্ত হয়েছে। এখন বলছে সংঘর্ষের পরে এটার বেগ কত। দেখেন এটার ক্ষেত্রে এই যে U1 U2 এগুলো দিয়ে দিছে, এটার ক্ষেত্রে হচ্ছে M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2
v2। দেখেন কেন এটা ফেললাম আমি, এটা আসলে কিসের জন্য বললাম যে আগের দুইটা করে যাতে এটাতে কোনো ঝামেলা না হয়। কেন এটা করলাম দেখেন, সংঘর্ষের পরে একই বেগে আছে এরকম কিছু বলছে না, এটা সংঘর্ষের পরে একই বেগে আছে এরকম কিছু বলে নাই, উল্টা বলছে বি স্থির হয়ে যায়। তার মানে আমার একটা বস্তু সংঘর্ষে পরে বেগ দিয়ে দিছে, তো এরকম যদি ঘটনা থাকে তাহলে আমরা মূল সূত্র ফেলাবো। এটা প্রথম ক্লাসে বলছিলাম আমি, এর জন্য এটা বললাম যাতে ওই দুই অঙ্ক করার পরে এইটা নিয়ে আবার এরকম ঝামেলা না হয় যে প্রথমটার সাথে সমস্যা হয়ে গেছে। তো চলেন দেখি এইটার পরবর্তীটা আর কি আছে। দেখেন এটার হচ্ছে উচ্চতার দক্ষতার টপিক গুলা কি থাকবে আজকে যা করলাম, তারপরে উচ্চতার দক্ষতার টপিকটা যদি তোমরা আর 10-15 মিনিট কষ্ট করে করতে পারো তাহলে দেখা যাবো এদিক দিয়ে সব মিলে যদি অঙ্কের সিস্টেমে যাও 25 মিনিট একটা ক্লাস করলেই তুমি এই টপিকের সকল ছোট বড় অঙ্ক করতে পারতাছো। ধরো বাসায় প্র্যাকটিস করতে হইতেছে 2-2.5 ঘন্টা, তাহলে এইটুকু করলে যদি একটা অধ্যায়ের একটা টপিক সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা হয়েছে, ধরলাম বেসিকের জন্য আর 2টা ক্লাস আছে ওইটা ধরলাম আরো 25 মিনিটের মতো, তাইলে 2.5 ঘন্টা ক্লাস করার পরে মানে ক্লাস করে এবং এক্সারসাইজ করার পরে যদি একটা টপিক সম্পর্কে তোমার ধারণা হয়ে যায় তাহলে কেন তুমি করবা না বলো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক যদি বলি, টপিক আছে আর কয়টা, এরকম প্রত্যেক অধ্যায়ের কিছু কিছু টপিক দেওয়া। দেখো যেমন কিছু কিছু টপিক বলতে কি, বলের ভিতরে যদি বলি সংঘর্ষ নিয়ে কথা বলবে, কপি কল নিয়ে কথা বলবে, তারপর হচ্ছে কোনো বস্তুর উপর বল দিছো, বল অপসারণের পরে কতটুকু যাবে, ঘর্ষণ বল টল নিয়ে এগুলো নিয়ে পেঁচায় কিছু কথা বলবে, ঘর্ষণ সহগ বিশিষ্ট কিছু কথা বলবে। তা আছে তো টপিক কয়েকটা, তো যদি 2.5 ঘন্টায় এক টপিক ক্লিয়ার হয় তাহলে ওইগুলাও তো ক্লিয়ার করতে বেশি দূর সময় লাগে না। তাহলে দেখো 2 বছরের কোর্সে এটা না পারার কি কারণ আমি এটাই বুঝলাম না। একটু ভালো করে চেষ্টা করে ইজিলি পারবা। এখন দেখো এখানে বাকি টপিক গুলা কি কি আছে, এটা থেকে যখন বড় করতে যাব বা উচ্চতার দক্ষতা, দেখো সংরক্ষণ সূত্র মানে কিনা ভরবেগের, এই হচ্ছে এই যে আমার এটা, এখান থেকে টপিক পাবো হচ্ছে এই দুইটার বড় ঘর। শক্তির সংরক্ষণশীল সূত্র মানে কিনা বা স্থিতিস্থাপক কিনা, দেখো এটা তো অনেকগুলো অঙ্ক আসছে, ঠিক আছে এই লাস্ট 2-3 বছরে। আবার এটাতে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা আসছে আরেকটা প্রশ্ন রিসেন্টলি করাইলাম, খেয়াল আসতেছে রিসেন্ট টাইমে আরেকটা বোর্ডে আসছে এরকম। তো দেখো এই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট দিন, এবং এটুকু মোটামুটি বলা যায় এই 25 মিনিট ধরলাম 40 মিনিটের ক্লাস, আর তুমি তো শর্টে যদি অঙ্ক করো ধরলাম সব মিলে 2 ঘন্টা করলে অনেক অঙ্ক করে ফেলা যায়। এটুকু যদি শেষ করো তোমার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমাদের সামনের দিন দেখা হচ্ছে উচ্চতার দক্ষতামূলক ভরবেগের সংরক্ষণশীল সূত্র মানে কিনা, স্থিতিস্থাপক কিনা এবং কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই প্রশ্নগুলো নিয়ে। এবং তারপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব। তো এরকম ভাবে আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে শেষ করব। ঠিক আছে, সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।